এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বার্নপুর স্টিল। অশ্বরোগের জন্য বৈদ্যেশী অশ্বকল্প। ফোন করুন 011-255-32553। নমস্কার, রণক্ষেত্রের আজকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। প্যাঁচে পড়েছে পাকিস্তান, সত্যিই তাই। চীনের হ্যাংঝাউ শহরে G20 সম্মেলন, একেবারে চীনের বুকে বসে যেভাবে প্রথমে নরেন্দ্র দামোদর দাস মোদী দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ সন্ত্রাস ছড়াচ্ছে নাম না করে পাকিস্তানকে বিঁধেছেন, ঠিক তেমনভাবে আজকে আমেরিকাও ঠিক একই ভাষায়, অর্থাৎ 26/11 হামলার দোষীদের শাস্তি পেতে হবে আর সেই দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট দেশকে, এই বার্তা দিয়েছে। স্বাভাবিকভাবেই ভারত খুশি। অনেকদিন ধরেই একটা মহল থেকেই ব্যাপারটা আসছে যে ভারত ক্রমশ তার বৈদেশিক নীতিতে যে একটা পরিবর্তন আসছে। 15ই আগস্টের লালকেল্লায় যে ভাষণ প্রধানমন্ত্রী, তা থেকে বোঝাই যাচ্ছিল যে পাকিস্তানকে সব ব্যাপারে একটা বেশ চাপে ফেলার মতো পরিস্থিতি তৈরি করতে পেরেছে ভারত। অন্যদিকে আমরা যদি একটু কাশ্মীরের দিকে তাকাই, একটা বার্তা খুব পরিষ্কার, যদিও আজকের বিষয়ের সাথে এটি সংশ্লিষ্ট নয়, তথাপি যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী যে সমস্ত গোষ্ঠীগুলো রয়েছে, তাদের যারা শীর্ষ নেতা রয়েছেন, সেই নেতারা যে সুযোগ সুবিধা রাষ্ট্রের থেকে ভোগ করেন, অর্থাৎ হাউজিং, তাদের থাকা, মেডিকেল প্রায় ফ্রি, এই সমস্তগুলো কিন্তু প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে ভারত সরকার। যে সমস্ত নেতা রয়েছে, যার মধ্যে গিলানি রয়েছেন, ইয়াসিন মালিক রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে এই বার্তাটা দিয়ে দিয়েছেন। অর্থাৎ কোথাও কিন্তু প্রবল একটা সাঁড়াশি চাপের মধ্যে ফেলছে যে ভারত, এই বিষয়টায় কোনো সন্দেহ নেই। প্যাচে পড়েছে পাকিস্তান। চীনের ভূমিকাটা ঠিক কী? তার কারণ চীন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্ষেত্রে মুখে তাদের বেশ মধুর বাণী, ফিলোসফি, কিন্তু পাক অধিকৃত কাশ্মীর অঞ্চলে সেখানে যারা করিডোর বানাচ্ছে বা এমন কিছু ক্ষেত্রে বাণিজ্যিক স্বার্থটাকে অক্ষুণ্ণ রেখে ভারতকে যে পাল্টা চাপ প্রতি মুহূর্তে দিয়ে যাচ্ছে চীন, এটাও কিন্তু পরিলক্ষিত হয়। প্রশ্ন হচ্ছে চীনের এই ভূমিকাটা কত দূর অবধি তারা এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতের দিক কোন দিকে যাচ্ছে, আরও প্যাঁচ বাড়ছে কিনা, আরও প্যাঁচে পড়তে চলেছে কিনা পাকিস্তান, এই বিষয়ে আজকে 3জন দুর্ধর্ষ প্যানেলিস্ট রয়েছেন, তাদের কাছে আসব। তার আগে প্রতিবেদনকে সঙ্গে নিচ্ছি। দক্ষিণ এশিয়ায় একটিমাত্র দেশ সন্ত্রাস ছড়াচ্ছে। চীনের হ্যাংঝাউ শহরে G20 সম্মেলনে যোগ দিতে গিয়ে নাম না করে পাকিস্তানকে এভাবেই আক্রমণের নিশানা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সুরে এবার আমেরিকাও বিঁধল পাকিস্তানকে। 26/11 মুম্বাই হামলার দোষীদের এবার শাস্তি পেতে হবে, আর সেই শাস্তির দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট দেশকেই। এক বিবৃতিতে একথা বলেছেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মার্ক টোনার। ভারত প্রথম থেকেই দাবি করে আসছে 26/11 দোষীদের শাস্তি দিক পাকিস্তান। গত সপ্তাহে ভারত সফরে এসে মার্কিন বিদেশ সচিব জন কেরিও সেই দাবিকে সমর্থন করেন। এরপর মার্ক টোনারের এই বিবৃতি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র বলেছেন, পাকিস্তান নিজেদের মাটিতে জঙ্গিদের সযত্নে লালন করা বন্ধ করুক। পাকিস্তানে যেসব জঙ্গি গোষ্ঠী ঘাঁটি গেড়ে বসে রয়েছে তাদের নির্মূল করুক ইসলামাবাদ। মুম্বাই হামলা থেকে পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে হামলা, বারবার ভারতের মাটিতে সন্ত্রাসের বীজ বুনেছে পাকিস্তান। যথেষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও প্রতিশ্রুতি সার হয়েছে, পদক্ষেপ করেননি শরীফ সরকার। পাল্টা বিশ্বের দরবারে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে তারা। পাল্টা ইসলামাবাদকে এবার আমেরিকার এই কড়া বার্তা যে নওয়াজ শরীফকে চাপে ফেলবে, তা নিয়ে কোনো সংশয় নেই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আজকে যারা বিতর্ক এবং বিশ্লেষণকে সঙ্গে নিয়ে রয়েছেন সরদার আমজাদ আলী, প্রাক্তন সাংসদ, সিনিয়র কাউন্সিল, কলকাতা হাইকোর্ট এবং প্রদেশ কংগ্রেস নেতা। আমি সরদার আমজাদ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। স্বাগত ইমন কল্যাণ লাহিড়ী আপনাকেও। এবং অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি রাজাগোপাল বাবু। আমি আমজাদদা আপনাকে দিয়েই শুরুটা করছি, যে পাকিস্তানকে আপনার কি মনে হচ্ছে যথেষ্ট পেঁচে পড়েছে, বা একটা ভারতের সামগ্রিক যে নীতি, বৈদেশিক নীতি, কূটনৈতিক নীতি, পাকিস্তানকে এই মুহূর্তে যথেষ্ট পেঁচে রেখেছে?
কতটা প্যাঁচে পড়েছে ঠিক এই মুহূর্তে বোধহয় বলা সেটা সম্ভব হবে না। জানি না রাজাগোপাল কিংবা ইমন কি বলবে, কিন্তু মোদি যে কথা বলেছেন যে দক্ষিণ পূর্বের একটা দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ সে সন্ত্রাস ছড়াচ্ছে, অর্থাৎ পাকিস্তানকে লক্ষ্য করেই কথাটাকে বলা। এই কথাটা আমাদের কাছে, বিশেষ করে আমরা যারা কংগ্রেস রাজনীতিক আছে, আমাদের কাছে এটা নতুন কথা নয়। বিশ্বের দরবারে ভারতবর্ষই প্রথম কথাটাকে তুলেছিল যে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ এবং সন্ত্রাসবাদী দেশ হিসেবে একে চিহ্নিত করা হোক। এবং এখনও যে সন্ত্রাস চালাচ্ছে সে সন্ত্রাস নিঃসন্দেহে পাকিস্তানের এই সন্ত্রাস ভারতবর্ষের বিরুদ্ধে, এবং যেটাকে বলা হয় ক্রস বর্ডার টেরোরিজম, অ্যাট দি সেম টাইম আমার দেশ অর্থাৎ এই ভারতবর্ষের ভেতরে একদল মানুষকে উৎক্ষিপ্ত করে ভারতবর্ষের যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটিকে এবং প্রগ্রেসকে পাকিস্তান যেভাবে আঘাত করছে, নিঃসন্দেহে ভারতবর্ষের কোনো নাগরিক সেটাকে মেনে নেবে না। বাট অ্যাট দি সেম টাইম বেশ একটু আশ্চর্য লাগে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি যখন সন্ত্রাসের কথা বলেন, তখন একটু জিজ্ঞাসা করতে ইচ্ছে হয় সারা বিশ্ব পৃথিবীতে সন্ত্রাসের আমদানি এবং বিস্তার সেটা কারা করেছেন? সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্র নয়? সেটা একেবারে ধরে নেওয়া যেতে পারে সেই ভিয়েতনাম থেকে শুরু করে, কম্বোডিয়া থেকে শুরু করে, এবং আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় যে আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকাতে যে সন্ত্রাসগুলো চলছে, সেই সন্ত্রাসগুলো যেটাকে নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করি, এই সন্ত্রাসের জনক সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্র নয়? আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যে সন্ত্রাসটা চালিয়েছে, আমার মনে হয় মোদির যদি সাহস থাকতো, বলা উচিত ছিল সেখানে এই G20-র সামনে যে বিশ্বের অন্য কোনো দেশও যদি সন্ত্রাসকে কোনো সাহায্য করে, তাহলে আজকে সন্ত্রাসমুক্ত বিশ্ব গঠনে ভারতবর্ষ এগিয়ে যাবে। নিঃসন্দেহে এরকম একটা বার্তা যদি পেতাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতাম। আমি একটু আসবো রাজাগোপাল বাবু, যে কথাটি আমজাদদা বললেন যে আমেরিকাকেও যদি একসাথে একটা কড়া বার্তা দিতে পারতেন তাহলেও কি মানে আরেকটা হতো না, কিন্তু এক পক্ষে ঝোল টেনে আরেক পক্ষকে পেঁচে ফেলা, এটার মধ্যে কি খুব কৌশলগত হয়তো একটা নিঃসন্দেহে বিষয় থাকে, কিন্তু তাতে কি আখেরে আমাদের লাভ হবে? না না, দেখুন মানে আমজাদদাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, মানে ওনার প্রজ্ঞার কাছে আমি খুব শিশু, মানে এটা বলতে দ্বিধা নেই। তবে যে কথা আমি বলবো সেটা হচ্ছে যে এটা সবাই জানে যে আমেরিকার আজকের বিশ্বে এই টেরোরিজমটা নানান জায়গায় ছড়িয়ে পড়েছে, তার জন্য আমি ওনার সঙ্গে একমত যে আমেরিকার একটা বড় অবদান আছে। কিন্তু মানে মানে আন্তর্জাতিক সম্পর্ক ব্যাপারটা এমনই, সেখানে আপনাকে সর্বত্র শত্রু খুলতে নেই। আমরা জানি আমেরিকা যে ভারতবর্ষের খুব একটা যে বন্ধুত্ব এতকাল ছিল না, চেষ্টা হচ্ছে বন্ধুত্ব করার। আজকের আমাদের কাছে সবচেয়ে বড় শত্রু হয়েছে সন্ত্রাস, এবং সন্ত্রাসবাদের মদত দিচ্ছে তারা। তাদের অর্থনীতির দিকে নজর নেই, সেখানকার ইনইকুয়ালিটি, গরিব মানুষের কী অবস্থা পাকিস্তানের নজর নেই। একটাই প্রোডাকশন তারা করছে এবং সেটা বিদেশে বিদেশে এক্সপোর্ট করছে, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। পাকিস্তান এটা করে বেড়াচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি আমেরিকাও সন্ত্রাসবাদী, তাহলে হচ্ছে কি আমরা লড়াই বিশেষ করতে পারবো না। আমরা জানি আমেরিকা প্রচণ্ড শক্তিশালী দেশ, তাদের সঙ্গে আমরা জানি কিছুদিন আগে একটা আমাদের অস্ত্র চুক্তি করতে বাধ্য হতে হয়েছে, নানান কারণে চুক্তি করতে বাধ্য হয়েছে আমরা। কেন চীন যেভাবে এগিয়ে আসছে, অনেক কিছু ইস্যুস এখানে রয়ে গেছে যে ভারতবর্ষের সে শক্তির জায়গায় নেই। সবাইকেই আমি শত্রু হিসেবে দেখি। আমরা জানি চীনও আমাদের বন্ধু নয়, রাশিয়ার আজকে ক্ষমতা অনেকটাই কমে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা নিজস্ব বন্ধুত্ব তৈরি করতে হবে, যাতে করে সবচেয়ে যে প্রায়োরিটি যে এলাকা সেখানে আঘাত করা। পাকিস্তান আজকের আমাদের প্রধান মানে শত্রু জায়গায় গিয়ে চিহ্নিত হয়েছে, কেন যেভাবে তারা সন্ত্রাস আমাদের দেশে ছড়িয়ে দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনোই আমেরিকাকে বিরুদ্ধে বলতে পারি, তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা আছে। যেটা পাকিস্তানের নামও আমরা বলিনি। আপনি দেখবেন G20 হচ্ছে যে একটা অর্থনৈতিক মানে ফিনান্সিয়াল স্টেবিলিটি, এটা কাজ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন করা। এবং পৃথিবীর 19খানা দেশ, বড় দেশ, তার সঙ্গে হচ্ছে বড় বড় ব্যাংক যারা আছে তারাই এখানে আসে অর্থনৈতিক উন্নয়ন নিয়েই সেখানে কথা বলা। আমরা কখনোই বাইলেটারাল ইস্যুসকে কখনো আমরা বলেছি পাকিস্তানের সে সমাধান আমরা বাইলেটারালের মাধ্যমে করব, সেটাকে একটা মাল্টিলেটারাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া যায়, ভারত সেটা করেনি। আমরা যেটা বলেছি যে একটা দেশ সন্ত্রাস চালাচ্ছে, এবং সন্ত্রাস যেহেতু একটা ফিনান্সিয়াল ফোরাম, সেখানে ভারতের যে বক্তব্য ছিল খুব পরিষ্কার G20-তে, যে ফাইন্যান্সিং টেরোরিজম এবং সেটা চলবে না।
পাকিস্তান যেভাবে ফাইন্যান্স করছে, কাশ্মীরে ঢুকিয়ে দিচ্ছে, নানান জায়গায় ভারতবর্ষে আপনারা যেভাবে প্রতিবেদনে জানালেন, সেই টেররিজম ফাইন্যান্সের জায়গা আঘাত করতেই হবে। যদি প্যাঁচে বলেন, আমি বলবো সেটা একটা প্যাচ। যদি আন্তর্জাতিক সমস্ত দেশ, বড় বড় দেশগুলো, মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন, তারা যদি বলে আমরা তোমাদের টাকা দিচ্ছি, তোমরা কিন্তু আর এই সমস্ত যদি করো আর টাকা দেবো না, তাহলে পাকিস্তান সত্যি প্যাচে পড়বে। কিন্তু সে ধরনের এখনো পর্যন্ত সে ধরনের কোনো সিদ্ধান্ত সেভাবে হয়নি। মোদি বলেছেন যে ফিনান্সিয়াল যে সমস্ত রেগুলেশনস আছে, স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পাকিস্তানকে এবার টাকা দেওয়া হোক, এই কথাগুলো উনি তুলেছেন। দেখা যাক। আমি ইমন কল্যাণ লাহিড়ী আপনার কাছে আসছি এই প্রশ্নটা নিয়েই। আমজাদদার কাছে রেখেছিলাম যে পাকিস্তানকে প্যাঁচে ফেলা গেছে কিনা, কিন্তু কতটা প্যাঁচে পড়েছে এখনো পর্যন্ত বলার পরিস্থিতি আসেনি। সত্যিই তো G20-তে নাম না করে বলাতেও এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিতে চলেছে সেই সম্পর্কে কিন্তু ক্লিয়ার কাট ধারণা আসেনি। আমেরিকাও বলছে যে 26/11 প্রশ্নে যে শাস্তি পেতে হবে, সংশ্লিষ্ট দেশকেই তার দায়িত্ব নিতে হবে, এই কথাগুলো রয়েছে। সত্যি কি আমরা ধরে নেব যে পাকিস্তানে একটা মানে প্যাঁচে পড়েছে, বা তার ডিগ্রি বা ইন্টেন্সিটিটা কতটা? দেখুন, এটা খুব জটিল একটা ব্যাপার আমার মনে হয় সুজিতদা, কেননা দুটো দিক আছে। একটা হচ্ছে কৌটিল্যের একটা তত্ত্ব আছে যে আমার প্রতিবেশী রাষ্ট্র কখনোই আমার মিত্র হতে পারে না। এক্ষেত্রে আমরা দেখব যে পাকিস্তান এবং চীন, এই দুটো রাষ্ট্রই কিন্তু আমাদের একদম প্রতিবেশী রাষ্ট্র, এবং আমাদের খুব সন্তর্পণে এগোনো দরকার। কারণ একটা চীনের মাটিতে বসে আজকে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সেটা যেমন একটা গুরুত্ব থাকতে পারে, আমার মনে হয় না যে মানে এটা একটা সাহসী স্টেটমেন্ট হিসেবে ধরবো তো, আমার মনে হয় না। তার কারণ যে এই তত্ত্বটা যদি আমরা মেনে নিই, এটাও কিন্তু আমাদের মানতে হবে যে চীন যেখানে বসে প্রধানমন্ত্রী বার্তাটা দিয়েছেন, সে বার্তাটা কিন্তু চীনেরও ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। দক্ষিণ এশিয়ায় যেমন পাকিস্তান, তেমনি আপনি যদি খুব মাইনরটি লক্ষ্য করেন তাহলে দেখবেন ক্যাম্বোডিয়া সহ বিভিন্ন দক্ষিণ পূর্ব যে রাষ্ট্রগুলো আছে, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, এই রাষ্ট্রগুলো যেগুলো আছে, এখানে কিন্তু বিশেষ করে ক্যাম্বোডিয়ায় চীন কিন্তু অস্ত্র তৈরির জন্য বিপুল পরিমাণ টাকা দিচ্ছে, এবং সন্তর্পণে সেই টাকা কিন্তু আমাদের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছেন, যারা বিভিন্ন ধরনের আন্দোলন করছেন, তাদের হাতে সেই টাকা দিয়ে তৈরি অস্ত্রগুলো কিন্তু ঢুকে যাচ্ছে। বিশেষ করে M সিরিজ রাইফেলস, তারপরে AK-56, এগুলো আপনি যদি খুব দেখেন যেগুলো আমাদের এই দেশে ঢুকছে, সেগুলো কিন্তু মানে ক্যাম্বোডিয়ায় তৈরি। এবং ক্যাম্বোডিয়া কেন তৈরি? যে এটা কিন্তু চীনের টাকাতেই তৈরি বলে আমাদের ধরে নিতে হবে। অর্থাৎ 62 সালে যারা আমাদের আক্রমণ করেছিল, সেই রাষ্ট্র আমাদের সঙ্গ কখনোই কিন্তু দেবে না। দ্বিতীয়ত, যদি আমরা 71-এর যুদ্ধ দেখি এবং পরবর্তী বা তার আগের যে যুদ্ধগুলো আমরা দেখি পাকিস্তানের সঙ্গে হয়েছে, পাকিস্তান চিরকালই কিন্তু আমাদের বিরোধিতা করে যাবে। সুতরাং এখন যে সমস্যাটা হয়েছে, আপনি একটু আগেই যেটা বললেন যে কাশ্মীরের যে সমস্যাটা এখন দেখা দিচ্ছে, এই প্রসঙ্গে এখন নরেন্দ্র মোদীর বক্তব্যটা চীন মেনে নেবে। তার কারণ চীনের আভ্যন্তরে কিন্তু এই অনেকগুলো সমস্যা, তিব্বত সমস্যা থেকে শুরু করে তাইওয়ান সমস্যা থেকে শুরু করে অনেকগুলো সমস্যা কিন্তু এখন আছে। সুতরাং আমরা যে দৃষ্টিভঙ্গিতে যে টেরোরিজমের ব্যাখ্যাটা এখন করছি, সেই দৃষ্টিভঙ্গিতে সাময়িকভাবে চীন করবে, কিন্তু পাকিস্তানের উপর কিন্তু কোনো চাপ পড়ছে না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কেননা চীনের সঙ্গে পাকিস্তানের একটা নীতি, সেটা আজকের নয়। এখানে আমাদের আমজাদবাবু আছেন, তিনিও জানেন বিষয়টা, যে উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো ভারতবর্ষের মাটিতে হয়েছিল এবং বাংলাদেশের মাটিতে বসে হয়েছিল, পরেশ বড়ুয়ার ক্যাম্পেনিং থেকে শুরু করে তার যে ঘটনাগুলো আমরা জানি, তার প্রত্যেকটার মদত কিন্তু পাকিস্তান থেকে শুরু হয়েছিল, চীন হয়ে বাংলাদেশের মাটি হয়ে ভারতবর্ষকে আক্রান্ত করেছিল সহযোগী হিসেবে। অর্থাৎ এই বিষয়গুলো খুব জটিল বিষয়। এবং আরেকটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিকে কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না। তার কারণ যে ন্যাটোর আভ্যন্তরে থেকে যদি তারা আবোতাবাদে গিয়ে বিন লাদেনকে হত্যা করতে পারে, অর্থাৎ 26/11 এত বছর পরে তারা কিন্তু কোনো পাবলিক স্টেটমেন্ট দিচ্ছে না বা জোর করছে না পাকিস্তানকে যে তোমাদের এই সন্ত্রাসবাদীদের নিশ্চিহ্ন করতে হবে। তারা নিজেদের স্বার্থে ইরাকে যুদ্ধ করেছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ করেছে, কিন্তু আমাদের স্বার্থে আমরা একটা নিউক্লিয়ার ডিল
অর্থাৎ আমরা এটাও জানি যে নিউক্লিয়ার ডিলটা যখন হয়েছিল ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি কি হয়েছিল, এবং অনেকটাই আমরা কিন্তু ক্ষমতার বাইরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউক্লিয়ার ডিল করেছিলাম। তার পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে সাপোর্টটা আমাদের পাওয়া উচিত ছিল, সে সাপোর্টটা কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। রাইট। আমজাদ দা, না, আমি প্রফেসর ইমন কল্যাণের কথার সঙ্গে অনেকাংশে একমত। একটা কথা হচ্ছে যে চীনের মাটিতে বসে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরোক্ষভাবে পাকিস্তানকে একটা হুঁশিয়ারি দেয় বা এই G20 সব দেশগুলোকে এই কথাটাকে বলে, আমার মনে হয় প্রফেসর ইমন বোধহয় আমার কথার সঙ্গে একমত হবে। এটা আমরা জানি যে অন্তত নিউক্লিয়ার ডিলের ব্যাপারে চীনের যে সফট কর্নার টু পাকিস্তান আছে, এই ব্যাপারটা কিন্তু খুব পরিষ্কার। G20-র কাছে যেমন এটা পরিষ্কার, তেমনি সমস্ত বিশ্ব পৃথিবীর কাছে পরিষ্কার। সুতরাং পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে হুঁশিয়ারি দিতে চায় বা যে বক্তব্যটা বিশ্ব পৃথিবীকে শোনাতে চায়, সেটা চীন কতটা ডিপ্লোম্যাটিক হিসেবে, ডিপ্লোম্যাটিক রিলেশন হিসেবে সেটা কতখানি অ্যাকসেপ্ট করবে, সেটা একটা ভাবনার কথা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কথাগুলো বললেন যে সন্ত্রাসবাদকে বন্ধ করার জন্য করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি হার্ডওয়্যার এটাই হচ্ছে তার সবথেকে বড় বাণিজ্যের একটা অঙ্গ। সেই বাণিজ্যের অঙ্গ হিসেবে এই মিলিটারি হার্ডওয়্যারগুলোকে বিক্রি করার জন্যে তাকে তো ভারতবর্ষের সবথেকে বড় বাজারটাকে দেখতে হবে, এবং এই ভারতবর্ষের বড় বাজারটা দেখতে গেলে তাকে দেখতে হবে একটা জায়গায় চিহ্নিত করতে হবে, এবং সম্ভবত তারা তাই করছে, চিহ্নিত করছে যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষের একটুখানি আমরা সমর্থনের কথাবার্তাগুলো বললে আমার যে নিউক্লিয়ার হার্ডওয়্যারের যে মার্কেটটা, সেই মার্কেটটার স্টেবিলিটি নষ্ট হবে না। এটাও একটা তাদের মধ্যে। কিন্তু সন্ত্রাসকে ছড়ানো বা বন্ধ করার জন্যে প্রকৃত প্রস্তাবে কতখানি আন্তরিকতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষের পাশে দাঁড়াবে, এই ব্যাপারেও কিন্তু আজকের ভারতবর্ষের পররাষ্ট্রনীতি যারা তৈরি করছেন তাদের এটা ভাবার দরকার। অন্যান্য এই যে চীন মহাসাগরকে কেন্দ্র করে যে ভিয়েতনাম বা অন্যান্য দেশগুলো তো রয়েছে যারা চীনের সাথে দীর্ঘদিনের একটা বৈরী সম্পর্ক রয়েছে, এবং হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমেরিকা বা ভারত এই অ্যাক্সিসটা কিন্তু এটা তৈরি হচ্ছে, যেটা কিন্তু চীনকে কিছুটা হলেও, বেশ কিছুটা হলেও কিন্তু চাপে ফেলেছে। না, কিন্তু আর একটা কথা, যে কথাটা আমি রাজাগোপাল এবং প্রফেসর ইমন কল্যাণের কাছ থেকে আমি মানে এই রিয়াকশনটা আমি জানতে চাইবো যে আমার বক্তব্য এই কথাটা যেমন বলছে যে ভারতবর্ষে এই যে টেররিজমটাকে আমদানি করছে পাকিস্তান, এই কথাটাকে চীনের মাটিতে বসে দেশের প্রধানমন্ত্রী যখন বলছেন, এবং যখন তার সঙ্গে মোটামুটিভাবে একটা বলা যেতে পারে তাল মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন, যদিও রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এখন যতই ক্ষমতার থেকে কম হয়ে যাক না কেন, কিন্তু সোভিয়েত ইউনিয়নের ডিপ্লোম্যাটিক যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা বিশ্ব পৃথিবীতে খুব বেশি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে হয় না। এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই কথাটা যখন বলতে চাই, যখন আমেরিকাকে কাছে টানার কথা বলি, তখন অন্য শক্তিগুলো, সেই শক্তিগুলো কোন দিকে যাবে আমার মনে হয় সে ব্যাপারেও একটু ভেবে চিনতে কথা বলার দরকার আছে। কিন্তু তার অর্থ এই নয় যে পাকিস্তান যে টেরার ভারতবর্ষে রপ্তানি করছে এবং পয়সা দিয়ে সেটাকে সযত্নে লালন পালিত করছে, এর বিরুদ্ধে বক্তব্য রাখবো না, আমি তা বলছি না। একদম পরিষ্কার সেটা, আপনি আগেও সেটাকে এস্টাবলিশ করেছেন। আমি দুজনের কাছ থেকে উত্তর নেবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।